এমন কয়েকটা সিনেমা রয়েছে যেগুলো একবার দেখার পর বারবার দেখার ইচ্ছে হয়। আজ আমি এক্সপ্লেন করব মহেশ বাবুর এমনই একটি ব্লকবাস্টার সিনেমা আদিতি। মুভির শুরুতেই আমরা একটা অনাথ ছেলেকে দেখতে পাই। এই পৃথিবীতে তার কেউ ছিল না, তার কোনো নামও ছিল না। পরে গিয়ে তার নাম হয় আদিত্য, কিন্তু আমরা এখন থেকেই তাকে আদিত্য বা আদি বলে ডাকবো। তো সারাদিন বেলুন বিক্রি করে আদিত্য মাত্র 5 টাকা লাভ করত। সেই 5 টাকা দিয়েই সে কোনো রকমে তার দিন কাটাতো। একদিন তার কাছে অমৃতা নামের ছোট্ট একটি মেয়ে আসে বেলুন নেওয়ার জন্য, কিন্তু অমৃতার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আদিত্য তখন তার 5 টাকা লাভ থেকে একটি বেলুন অমৃতাকে এমনিতেই দিয়ে দেয়। অমৃতা বেলুন নিতে না চাইলে আদিত্য বলে, আজ নিয়ে নাও, যেদিন তোমার কাছে টাকা আসবে তুমি আমাকে দিয়ে দেবে। তারপর বেলুন নিয়ে অমৃতা চলে যায়। এর কিছুদিন পর একদিন প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল। আদির তো কোনো ঘরবাড়ি ছিল না, তাই সে বড় একটা গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিল। দূর থেকে তখন খাড়ের ভিতর থেকে অমৃতা আদিকে বৃষ্টিতে ভিজতে দেখে একটা ছাতা নিয়ে তার কাছে এসে ছাতাটা আদিকে দিয়ে দেয়। আদি ছাতা নিতে না চাইলে অমৃতা বলে, আজ নিয়ে নাও, আরেকদিন দেখা হলে দিয়ে দেবে। তারপর আদিকে বাই বলে অমৃতা তার মা বাবার সাথে খাড়ে বসে বাড়ির দিকে চলে যাচ্ছিল। আর তখন আদিত্য একটা ব্যাপার লক্ষ্য করে যে যে রাস্তা দিয়ে অমৃতার কার যাচ্ছিল সেই রাস্তাটা একটু আগে গিয়েই অনেকটা খারাপ ছিল। বৃষ্টির কারণে অনেক বড় একটা নালা হয়ে গিয়েছিল। কিন্তু অমৃতার বাবা এটা বুঝতে না পেরে কার নিয়ে সেদিক দিয়েই ফুল স্পিডে যাচ্ছিল। আদিত্য তখন তাদেরকে বাঁচানোর জন্য এক দৌড়ে সে চলে আসে কারের সামনে। ব্রেক ধরতে ধরতেও কার এসে আদিত্যকে একটা ধাক্কা দিয়ে দেয়। কার থেকে বেরোনোর পর আদিত্য তাদেরকে বলে যে ওদিকে যাওয়া যাবে না, সামনে অনেক বড় একটা নালা রয়েছে। অমৃতার মা বাবা দেখে যে তাদেরকে বাঁচানোর জন্য কারের সাথে ধাক্কা লেগে আদিত্যর হাত কেটে রক্ত ঝরছিল। আদির উপর তখন তাদের খুবই মায়া হয়। অমৃতার মা বাবা আদিত্যকে তাদের সাথে বাড়িতে এনে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর আদির সাথে কথা বলে অমৃতা ও তার মা বাবা ওরা জানতে পারে যে আদি ছিল অনাথ, এই পৃথিবীতে তার কেউ ছিল না। অমৃতা তখন বলে যে আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। অমৃতার মা বাবাও এই কথায় সম্মতি দেয়। আর এখান থেকেই ওরা আদিকে তাদের পরিবারের একজন সদস্য বানিয়ে তাদের সাথে রেখে দেয়। এর কিছুদিন পর একদিন অমৃতার মা বাবা আদিত্যর পড়াশোনার জন্য তাকে একটা হোস্টেলে নিয়ে যাচ্ছিল। আর তখন কারের ভিতর থেকে ওরা দেখতে পায় যে রাস্তার পাশে একটা ছেলে বেহুশ হয়ে পড়ে রয়েছিল। কার থেকে নেমে ওরা তার কাছে আসতেই সেই ছেলেটা তাদের সবার উপর বন্দুক তুলে ধরে। আসলে সে ছিল একটা চোর। সে আদিত্যর উপর বন্দুক ধরে তাদের কাছে টাকা চায়। অমৃতার বাবার কাছে যত টাকা পয়সা ছিল সব দিয়ে দেয় তাকে, কিন্তু তারপরও সে টাকা কম হয়েছে বলে অমৃতার মা বাবাকে আদিত্যর চোখের সামনে শুট করে মেরে ফেলে। সাথে সাথেই আদিত্যও সেই পাগলের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মাঝে অনেকক্ষণ হাতাপাই হওয়ার পর চোরটা একসময় সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার বন্দুক আর ভ্যালেট আদিত্যর হাতে চলে আসে। ভ্যালেট থেকে চোরের ফটো বের করে আদিত্য তার প্যাকেটে রেখে দেয়। কিন্তু এতক্ষণে বন্দুকের আওয়াজ শুনতে পেয়ে অনেক লোকের ভিড় জমা হয়ে যায় সেখানে। আর তখন সবাই আদিত্যর হাতে বন্দুক দেখে সবাই বলতে থাকে যে সেও মেরেছে তাদেরকে, এই ছেলেটাই মেরেছে তাদের দুজনকে। তারপর পুলিশ আর অমৃতাও চলে আসে সেখানে। আদিত্য অমৃতাকে বোঝানোর অনেক অনেক চেষ্টা করে যে সে এসব করেনি, কিন্তু বাকি সবার মতো অমৃতাও এটা মেনে নেয় যে আদিত্যই মেরেছে তার মা বাবাকে। অমৃতার চোখে জল, আদিত্যরও চোখে জল। এখান থেকে আদালত আদিত্যকে 13 বছরের জন্য জেল, সাথে তার পড়াশোনার জন্য চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেয়। এরপর কাহিনী এখান থেকে শিফট হয়ে চলে আসে পুরো 13 বছর পর। আর আমরা দেখতে পাই হায়দ্রাবাদ শহরে ভয়ঙ্কর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। সবার মনে মনে একটাই ভয়, সবার মুখে মুখে একটাই নাম রয়েছিল, ক্যাসার। ক্যাসার নামের একটা ক্রিমিনাল আড়াল থেকে লুকিয়ে পুরো দেশের মাঝে সে তার কিডন্যাপিং এর কাজ করে যাচ্ছিল। কে এই ক্যাসার, সে কোথায় থাকে এবং কোত্থেকে সে এই কিডন্যাপিং এর কাজ করতো কেউ জানতো না। ক্যাসার প্রথমে বাচ্চাদেরকে কিডন্যাপ করে তাদের মা বাবাকে কল করে টাকা চায়, কিন্তু টাকা পাওয়ার পরও সে বাচ্চাদেরকে মেরে ফেলতো। ক্যাসার তার কিডন্যাপিং এর সকল কাজকর্ম আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ফোন কলের মাধ্যমেই করত। ক্যাসারকে আজ পর্যন্ত তার সাথে যে লোকেরা কাজ করত তারাও দেখেনি। সে সবসময় শুধু ফোন কলের মাধ্যমেই তাদেরকে অর্ডার দিত। ক্যাসারের যন্ত্রণায় সরকারও টেনশনে পড়ে গিয়েছিল। তখন কিভাবে ক্যাসারকে ধরা যায় এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী একটা স্পেশাল টিম তৈরি করে দিল্লি থেকে একজন সিনিয়র অফিসারকে হায়ার করেছে। দৃশ্য পাল্টায় আর আমরা দেখতে পাই মহেশ বাবুকে, মানে আদিত্যকে। আদিত্য পুরো 13 বছর পর জেল থেকে বেরিয়েছে। আদিত্যর একজন বন্ধু, যার সাথে তার জেলের ভিতরে পরিচয় হয়েছে, সেই বন্ধুটি আদিত্যকে বলে, তুমি এখন কি করবে? আদিত্য তার বন্ধুকে বলে
যে আমি শুধু একবার অমৃতাকে দেখতে চাই, সে কেমন আছে, কত বড় হয়েছে, কি করছে। জাস্ট একবার দূর থেকে অমৃতাকে দেখে আমি যেখানে খুশি সেখানে চলে যাব। অমৃতা খুশি থাকলে আমিও খুশি। আমি কখনোই তাদেরকে বলতে পারবো না, আর আমি তাকেও কখনো বলতে পারবো না। মানে সে পাগল চোরকে, তাকে মরতে হবে। সে যেখানেই থাকুক আমি তাকে খুঁজে বের করব। তার মৃত্যু আমার হাতেই হবে। দৃশ্য পাল্টায় আর আমরা দেখতে পাই অমৃতাকে। অমৃতাও এখন অনেক বড় আর অনেক সুন্দরী হয়ে গিয়েছিল। সে এখন একটা কলেজে পড়তো, আর সেই কলেজে ডেনি নামের একটা ড্রাগ ডিলার তার লোকেদেরকে দিয়ে গোপনে গোপনে কলেজ স্টুডেন্টদের ড্রাগসের লত লাগিয়ে তাদের কাছে ড্রাগস বিক্রি করছিল। অমৃতার একটা বন্ধুও এই ড্রাগসের জালে ফেসে রয়েছিল। অমৃতা একদিন তার বন্ধুকে এই ঝামেলা থেকে সরিয়ে তাদের সবাইকে নিষেধ করে বলে যে এসব বন্ধ করতে, কলেজের ভিতরে ড্রাগসের ব্যবসা না করতে। ওরা তখন অমৃতাকে মারার জন্য তার কাছে আসে। অমৃতা তখন কোনো রকমে তাদের কাছ থেকে ছুটে এক দৌড়ে সে সেখান থেকে পালিয়ে একটা মেন রোডে চলে আসে। আর তখন একটা গাড়ির সাথে ধাক্কা লেগে অমৃতার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই সময়ে আদিত্যও ছিল সেখানে। তখন সে দৌড়ে অমৃতার কাছে আসে। অমৃতার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে দেখে আদিত্য অমৃতাকে মাউথ টু মাউথ সিপিআর দিয়ে কোনো রকম একটু সুস্থ করে অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে সে চলে যায় ডেনির লোকেদেরকে মারতে। তখন জবরদস্ত একটা অ্যাকশন করে আদিত্য ডেনির সবগুলো লোকেদের খুবই ভয়ঙ্কর একটা ধুলাই দিয়ে তাদের কাছ থেকে ডেনির নাম এবং ঠিকানা নিয়ে নেয়। দৃশ্য পাল্টায় আর আমরা দেখতে পাই একটা ক্লাবের ভিতরে ডেনিকে। আদিত্যর অ্যাকশনের খবর শুনে, মানে সে একা ডেনির এতগুলো লোককে মেরেছে, এই কথাটা শুনে ডেনি আদিত্যর একদম ফ্যান হয়ে গিয়েছিল। সেও এখন আদিত্যকে দেখতে চায়। সিন চলে আসে হসপিটালে আর দেখা যায় অমৃতা অ্যাক্সিডেন্ট থেকে তো পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু সে প্রথমবারের মতো আদিত্যকে দেখে তার প্রেমে অসুস্থ হয়ে গিয়েছিল। মানে লাভ এট ফার্স্ট সাইট। বেডের উপর পরে পরে সে আদিত্যর মাউথ টু মাউথ দৃশ্যটাকে বারবার মনে করছিল। হসপিটাল থেকে বেরিয়ে অমৃতা তার একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে চলে আসে তার মা বাবার সমাধির সামনে। অমৃতার লাইফে যা কিছুই হতো সবসময় সে তার মা বাবার কাছে এসে সবকিছু বলতো। আজ আদিত্যর কথাও বলেছে। অমৃতার এমন মনে হয় যে তার মা বাবা ওই আদিত্যকে পাঠিয়েছে তার কাছে। অনেকদিন পর সে আজ অনেক অনেক খুশি অনুভব করছে। অমৃতার ফ্রেন্ড তখন অমৃতাকে বলে যে যদি কোনো দিন সে চলে আসে তোমার সামনে তখন তুমি কি করবে। মানে এখানে সে সেই আসল আদিত্যর কথা বলছে। অমৃতা বলে সে আমার সামনে না আসলেই ভালো হবে, তাকে দেখলে আমি যে কি করব এটা আমিও জানি না। অন্যদিকে দেখা যায় আদিত্য নানান জায়গায় গিয়ে সবার কাছ থেকে অমৃতার অ্যাড্রেস করছিল। আদিত্য বলে জীবনে শুধু একবার আমি অমৃতাকে দেখতে চাই, শুধু একবার। সিন এখান থেকে চলে আসে একটা শপিং মলে। এখানে অমৃতা আর আদিত্যর প্রথমবার দেখা হয়। তখন অমৃতা আদিত্যকে সেদিন অ্যাক্সিডেন্টের পর তার জীবন বাঁচানোর জন্য আদিত্যকে থ্যাংক ইউ বলে। এরপর লাগাতার কয়েকবার বাস স্টপে, রাস্তার পাশে, কফি শপে আর যে কোনো জায়গাতেই অমৃতা আর আদিত্যর দেখা হয়ে যায়। আদিত্য যখনই চায় অমৃতার থেকে দূরে যেতে তখনই অমৃতা তার সামনে চলে আসে। অমৃতার এরকম বারবার তার কাছে আসা, লুকিয়ে লুকিয়ে ফটো তোলা আর সব কথাবার্তা শুনে আদিত্য বুঝে যায় যে অমৃতা তাকে ভালোবেসে ফেলেছিল। আদিত্য তো এখনো জানতেও পারেনি যে যাকে সে পাগলের মতো সব জায়গায় খুঁজছিল সে ওই বারবার তার কাছে আসছিল। আদিত্য তখন অমৃতাকে বুঝিয়ে বলে যে আমি খুবই বাজে একটা ছেলে, মারামারি, লড়াই ঝগড়া এসব আমার কাজ। তো তুমি আমার থেকে যতটা দূরে থাকবে ততই তোমার জন্য ভালো হবে। কিন্তু তারপরও অমৃতা আদিত্যর পিছু ছাড়ে না। এর কিছুদিন পর আবার একদিন আদিত্যর পার্সোনাল একটা কাজে ডেনির লোকেরা ইন্টারফেয়ার করে। আদিত্য তখন তাদেরকে দুই একটা মুক্কা মেরে আজ বিকেল 6টার সময় ডেনির সাথে একটা মিটিং ফিক্সড করে। মিটিংয়ের মাঝে ডেনি আদিত্যকে একটা অফার দেয় যে তার সাথে মিলে কাজ করার জন্য, কিন্তু আদিত্য উল্টো ডেনিকে কিছু পিটাই করে বলে যে আমি যেখানেই যাই তোর লোকেদেরকে দেখতে পাই। তো আজকের পর থেকে যদি আমার খানে ডেনি, ডুনি আর সনি এরকম কোনো নাম শুনতে পাই তাহলে আমি তোর ঘরে এসে তোকে মেরে ফেলবো। পরের দিন সকালে আদিত্য যেখানে কাজ করে সেখানে অমৃতাও চলে আসে। আসলে অমৃতার এক্সাম শেষ হয়ে গিয়েছিল, তো সে এখন তার গাঁয়ে চলে যাবে। এই কথাটাই বলতে অমৃতা এখানে এসেছিল, কিন্তু আদিত্য উল্টো অমৃতাকে একটা চর মেরে সেখান থেকে পাঠিয়ে দেয়। আদিত্যর এমন ব্যবহার দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। অমৃতাও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই আমরা সবাই বুঝতে পারি যে আসলে গতকাল রাতে ডেনিকে মারার জন্য ডেনির লোক এখন এখানে চারিদিকে লুকিয়ে রয়েছিল আদিত্যকে মারার জন্য। আর এর জন্যই আদিত্য ডেনির লোকেদের সামনে অমৃতাকে চর মেরেছে, যাতে আদিত্যর সাথে অমৃতার রিলেশন আছে এটা জানতে পেরে ডেনি আবার অমৃতার পিছনে না পড়ে যায়। অমৃতা চলে যাওয়ার পর আদিত্য এক দৌড়ে চলে আসে ডেনির ক্লাবে।
আর আবার কিছু ধুলাই দিয়ে ডেনিকে তার পুরো ক্লাবের ভিতরে আগুন লাগিয়ে সবকিছু জ্বালিয়ে একদম ছাই ছাই করে আদিত্য সেখান থেকে চলে যায়। পরের দিন আদিত্য অমৃতার ফ্রেন্ডের কাছে এসে চোর মারার আসল কারণ কি সবকিছু বুঝিয়ে বলে। অমৃতার ফ্রেন্ড বলে যে অমৃতা তার গাঁয়ের বাড়িতে যাওয়ার জন্য এইমাত্র বেরিয়ে গেছে, কিন্তু একটা জায়গা রয়েছে সেখানে গেলে হয়তো তার সাথে দেখা হয়ে যেতে পারে। সিন এখান থেকে চলে আসে শ্মশান ঘাটে, আর দেখা যায় অমৃতা তার মা বাবার সমাধির সামনে দাঁড়িয়ে আদিত্যর কথা বলছে যে কে কারণে জানি না সে আমাকে চোর মেরেছে, বাট যাই হোক আদিত্য ছেলেটা খারাপ না। এসব বলতে বলতে অমৃতা তার মা বাবাকে বাই বলে হায়দ্রাবাদে যাওয়ার জন্য বেরিয়ে যায়। আর যেই মাত্র অমৃতা সেখান থেকে বেরিয়ে যায় ঠিক তখনই সেখানে অমৃতার ফ্রেন্ড আদিত্যকে নিয়ে আসে। আদিত্যর জিজ্ঞেস করায় অমৃতার ফ্রেন্ড বলে যে আজ থেকে 13 বছর আগে অমৃতার মা বাবাকে হত্যা করা হয়েছে। আসলে বেচারি অমৃতা অনাথ ভেবে যাকে তার ঘরে নিয়ে এসেছিল সে ওই একদিন মাঝ রাস্তায় তার মা বাবাকে শুট করে মেরে ফেলেছে। এই কথাটা শুনতেই আদিত্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। আদিত্যর দুই চোখ দিয়ে জল ঝরতে শুরু হয়। যাকে সে পাগলের মতো সব জায়গায় খুঁজে ফিরছিল, সে এতদিন থেকে তার সাথেই রয়েছিল, কিন্তু তবুও সে তাকে চিনতে পারেনি। আর তো আর সে তার উপর হাতও উঠিয়েছে। এসব ভাবতে ভাবতে আদিত্য অমৃতার মা বাবার সমাধির সামনে বসে খুবই ইমোশনাল হয়ে জোরে জোরে কান্না করছিল। দৃশ্য পাল্টায় আর দেখা যায় কেসারকে। কেসার একজন পুলিশ অফিসারকে কিডন্যাপ করে পুরো পুলিশ ফোর্সকে চ্যালেঞ্জ করছে যে হিম্মত থাকলে তার সন্ধান লাগাতে। আর তখন মুখ্যমন্ত্রীর হায়ার করা সেই সিনিয়র অফিসার যার নাম ছিল অজয় শাস্ত্রী, সে তার স্পেশাল টিম নিয়ে ইনভেস্টিগেশনে লেগে যায়। অজয় শাস্ত্রী ছিল খুবই সাহসী আর খুবই গরম মেজাজের একজন পুলিশ অফিসার। সে তার পুরো জান লাগিয়ে দেয় কেসারকে ধরার জন্য, কিন্তু কেসার বলে আমাকে ধরার মতো এমন কেউ পৃথিবীতে এখনো জন্ম নেয়নি। আর ঠিক তখনই সেখানে মানে হায়দ্রাবাদে এন্ট্রি হয় আদিত্যর। আদিত্য এখানে এসেছে অমৃতাকে দেখতে। অমৃতার ফ্রেন্ড আগেই কল করে অমৃতাকে সবকিছু বলে দিয়েছিল। আর তখন আমরা দেখতে পাই অমৃতার বর্তমান ফ্যামিলি, তার এক ধরনের সম্পর্কিত ভাই, তার বৌদি এবং তার ছোট্ট একটা বোন ঐশ্বরিয়া। অমৃতার বড় ভাই হয়েছে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী, যিনি কেসারকে ধরার জন্য একটা স্পেশাল টিম বানিয়েছিল সেই মুখ্যমন্ত্রী। অমৃতা আদিত্যর একটা ছবি এঁকেছিল, সেই ছবিটির সাথে নিয়ে পুরো পরিবারের সাথে অমৃতা একটা ফ্যামিলি ফটো নিচ্ছিল। ঠিক এই সময়ে আদিত্য চলে আসে সেখানে। দূর থেকে লুকিয়ে লুকিয়ে আদিত্য অমৃতাকে দেখছিল। অমৃতা তার ছোট বোনের সাথে মিলে আদিত্য আসার পর কিভাবে তাকে আই লাভ ইউ বলবে এর প্র্যাকটিস করছিল। দূর থেকে আদিত্য এসব শুনে একটু ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় আদিত্য তার বন্ধুকে বলে যে শুধু একবার অমৃতাকে দেখার ছিল, দেখা হয়ে গেছে, বাস এবার আমি দিল্লিতে চলে যাব। আদিত্যর বন্ধু বলে কিন্তু কেন? অমৃতা তোমাকে আর তুমি যে অমৃতাকে ভালোবাসো। আদিত্য বলে আমরা দুজনেরই ভালোর জন্য আমায় অমৃতাকে বলতে হবে। অমৃতা অনেক খুশিতে আছে, কিন্তু যখন সে জানতে পারবে যে আমি কে, তখন তার জীবন থেকে সেই খুশিটা একেবারে চলে যাবে, যেটা আমি কখনোই চাই না। পরের দিন আদিত্য দিল্লি যাওয়ার জন্য বেরিয়ে যায়। তখন ডেনির একটা লোক ভিড়ের মাঝে আদিত্যর হাতে ইঞ্জেকশন দিয়ে আদিত্যকে বেহুশ করে নিয়ে আসে ডেনির সামনে। ডেনি আদিত্যকে বলে দিল্লিতে তুই আমার পুরো ক্লাব জ্বালিয়ে চাই চাই করে দিয়েছিলি, এখন আমি তোর পুরো বডি জ্বালিয়ে চাই চাই করব। এরকম কিছু ডায়লগবাজি হওয়ার পর আদিত্য আর ডেনির লোকেদের মাঝে ভয়ঙ্কর একটা অ্যাকশন হয়। অ্যাকশনের সময় কোনো রকমের ডেনির হাতে আদিত্যর ভ্যালেট চলে যায়। ভ্যালেটের ভিতরে রাখা সেই ছোটবেলার পাগল চোরের ফটো দেখে ডেনি খুবই মারাত্মক একটা ভয় পেয়ে যায়। আর তখন খুবই ভয়ঙ্কর একটা রহস্য আমাদের সামনে আসে। এটা হয়েছে ফটো দেখার সাথে সাথেই ডেনি আদিত্যকে সরি বলতে শুরু করে। ডেনি বলে সব কিছুর জন্য আমি তোমাকে সরি বলছি, আমি জানতাম না যে তুমি কেসারের জন্য কাজ করো। কেসার ছোটবেলার সেই পাগল চোর, সেও এখন হয়েছে কিডন্যাপার কেসার। এতটা বছর থেকে আদিত্য দিনরাত যার কথা ভাবতো যে কিভাবে তাকে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, আজ ফাইনালি সে তার নামটা জানতে পেরেছে, কেসার। আদিত্য অনেক জোর দিয়ে ডেনিকে জিজ্ঞেস করে কেসারকে আমি কোথায় পাবো, তুমি কেসারকে কিভাবে জানো? সাথে সাথেই ডেনি বুঝে যায় যে আদিত্য কেসারের জন্য কাজ করতো না, বরং সে তো তাকে মারতে চায়। ডেনি তখন আদিত্যকে বলে কেসার হয়েছে একটা ব্ল্যাক ম্যাজিক, কেসার হয়েছে একটা নেটওয়ার্ক, তাকে মারা তো দূরের কথা, তাকে দেখাও অসম্ভব, ইম্পসিবল। ডেনি তারপর আদিত্যকে আরেকটা কথা বলে যে আমি তোমাকে দিল্লিতে একটা মেয়ের সাথে দেখেছিলাম, আর এখানেও আবার সেই মেয়েটার আশেপাশে তোমাকে দেখেছি। তুমি কি তাকে ভালোবাসো নাকি? যদি ভালোবাসো তাহলে কেমন হবে যদি আমি সেই মেয়েটাকে মেরে দেই? এই কথাটা শুনেই আদিত্য অনেকগুলো শ্যুট করে ডেনিকে মেরে ফেলে, কিন্তু মরতে মরতে ডেনি ভয়ঙ্কর একটা সাসপেন্স রেখে যায় আদিত্যর সামনে। ডেনি আদিত্যকে বলে এবার আমি তোমাকে একটা ঝাটকা দেব। এটা হয়েছে
দিল্লি থেকে আমি এখানে তোমাকে মারতে আসিনি, বরং আমি এখানে তোমার জিএফ অমৃতাকে মারতে এসেছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য যে তুমি চলে এসেছো মাঝখানে। দিল্লিতে কেউ আমাকে অমৃতাকে মারার সুপারি দিয়েছিল। তুমি তো অমৃতাকে অনেক ভালোবাসো, তাহলে শুনো, অমৃতাকে মারার সম্পূর্ণ প্ল্যানিং হয়ে গেছে। চাইলে তুমি তোমার সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেখতে পারো, কিন্তু তবুও তুমি অমৃতাকে বাঁচাতে পারবে না। অমৃতার মৃত্যু কনফার্ম। এতটুকু বলে ড্যাডির মৃত্যু হয়ে যায়, আর আদিত্য মহা সংকট, মহা টেনশনে পড়ে যায়। এখান থেকে আদিত্য ডানে বায়ে না দেখে সোজা চলে আসে অমৃতার কাছে। অমৃতা আর ঐশ্বরিয়া আগে থেকেই তো অপেক্ষা করছিল আদিত্যর আসার, তাই আদিত্যর কোনো প্রবলেম হয় না মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে। অমৃতা ছোটবেলার মতো সেম আবার একবার আদিত্যকে তার বাড়িতে এনে সবার সাথে পরিচয় করায়। বাড়িতে ঢুকেই আদিত্য সিক্রেটলি এই সন্ধান লাগাতে শুরু করে যে কে এবং কেন অমৃতাকে মারতে চায়। আদিত্য কিছুদিন সবকিছু ভালোভাবে ফলো করে। মুখ্যমন্ত্রীর পিয়ের কথাবার্তা আর হাউবাউ দেখে আদিত্যর তার উপর সন্দেহ হয়। অন্যদিকে দেখা যায় অজয় শাস্ত্রী অমৃতার সাথে আদিত্যকে দেখে তার কিছুটা সন্দেহ হয়। তখন সে তার কম্পিউটার নিয়ে আদিত্যর হিস্ট্রি চেক করতে থাকে। তারপর একদিন অমৃতা যখন আদিত্যকে আই লাভ ইউ বলবে, ঠিক তখনই অজয় শাস্ত্রী এসে সবাইকে বলে দেয় যে আদিত্যই হয়েছে সেই অনাথ ছেলে যে অমৃতার মা বাবাকে খুন করেছে। 13 বছর জেল কেটে সে এখন আবার এখানে এসেছে কী কারণে। এই কথাটা শুনে অমৃতা খুবই বড় একটা ঝাটকা খেয়ে যায়। অমৃতার মন ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যায়। সবকিছু জানার পর অমৃতার বড় ভাই আদিত্যকে জানে তো মারে না, কিন্তু ধাক্কা মেরে তার ঘর থেকে বের করে দেয়। অমৃতার ঘর থেকে বের হয়েও আদিত্য তার সন্ধান জারি রাখে। আর কিছুদিন পর সে মুখ্যমন্ত্রীর বিয়েকে ধরে তার কাছ থেকে সবকিছু গেম বুঝে যায়। আসলে অমৃতাকে মারার সম্পূর্ণ প্ল্যান হয়েছে কেসার আর অপোজিশন পার্টির একজন নেতা শ্রীনুর। অমৃতার মা বাবার মৃত্যুর পর অমৃতার নামে 1000 কোটি টাকার সম্পত্তি রয়েছিল। তো প্ল্যান হয়েছে এটাই যে ওরা অমৃতাকে এমনভাবে মার্ডার করবে যাতে পরে সবাই এটা ভাবে যে সম্পত্তির লোভে হোম মিনিস্টার তার নিজের ছোট বোনকে হত্যা করেছে। তখন তার হোম মিনিস্টারের পদ চলে যাবে, আর এই সুযোগে শ্রীনু হয়ে যাবে হোম মিনিস্টার। হোম মিনিস্টারের পদে যখন কেসারের কোনো লোক থাকবে তখন কেসারের আর কোনো টেনশন থাকবে না, তার পাওয়ার ডাবল হয়ে যাবে। এর জন্যই কেসার আর শ্রীনু মিলে আজকের দিনেই অমৃতাকে মারার প্ল্যান করেছে। কারণ অমৃতার পেন্টিং এক্সিবিশনের আজ লাস্ট দিন, তাই সে আজ একা ঘর থেকে বের হবে। আর প্ল্যান অনুযায়ী আর্ট গ্যালারির রাস্তায় রোড নাম্বার 7 আর রোড নাম্বার 30 এক জায়গায় না হলে আরেক জায়গায় কার ব্লাস্ট করে অমৃতাকে মেরে ফেলবে। আদিত্যর কাছে মাত্র 15 মিনিট সময় ছিল। তখন সে অজয় শাস্ত্রীকে কল করে সবকিছু বলে রোড নাম্বার 7-এ যাওয়ার জন্য বলে, কিন্তু অজয় শাস্ত্রী সে চলে যায় রোড নাম্বার 30-তে। আদিত্য তখন ফুল স্পিডে বাইক চালিয়ে এক এক করে 2 জায়গাতেই গিয়ে অমৃতাকে বাঁচিয়ে নেয়। এরপর আদিত্য হোম মিনিস্টারের কাছে এসে, মানে অমৃতার বড় ভাইয়ের কাছে এসে প্রমাণসহ সবকিছু বলে দেয় যে কেসার এবং শ্রীনু মিলে অমৃতাকে মারার প্ল্যান করেছিল। এর জন্যই আমি এখানে এসেছিলাম অমৃতাকে বাঁচানোর জন্য, আর আজ আমি অমৃতাকে বাঁচিয়েছি। এখন আমার শুধু একটাই কাজ বাকি রয়েছে, যেভাবেই হোক কেসারকে খুঁজে বের করে আমার নিজের হাতে কেসারকে মারবো। এসব কথা বলে আদিত্য হোম মিনিস্টারের সামনে থেকে আর অমৃতার লাইফ থেকে একেবারে হামেশা হামেশা খেলিয়ে চলে যায়। আদিত্য এরপর শ্রীনুর ঘরে এসে কয়েকটা লাফা মেরে শ্রীনুকে কেসারের কথা জিজ্ঞেস করে। শ্রীনু বলে, আমার কোনো কিছুই জানা নেই, কেসার কোথায় থাকে বা দেখতে কেমন আমি কোনো কিছুই জানি না। সে শুধু আমাকে ফোন কলের মাধ্যমেই ডিরেকশন দেয়, আর আমি একজন ভালো অ্যাক্টরের মতো সবকিছু ফলো করি। আদিত্য তখন শ্রীনুকে কিডন্যাপ করে অজয় শাস্ত্রীর ঘরে এনে রেখে দেয়। এই খবরটা নিউজে দেখতে পেয়ে অজয় শাস্ত্রী শ্রীনুকে বাঁচাতে যখন তার নিজেরই ঘরে আসে, তখন আদিত্য একটা মুক্কা মেরে অজয় শাস্ত্রীকে একটা চেয়ারের মধ্যে বেঁধে দেয়। এর কারণ হয়েছে আদিত্য অনেক আগেই বুঝে গিয়েছিল যে অজয় শাস্ত্রী সেও কেসারের জন্য কাজ করত। কারণ সেদিন কল করে আদিত্য অজয়কে রোড নাম্বার 7-এ যাওয়ার জন্য বলেছিল, কিন্তু অজয় শাস্ত্রী সেকেন্ড অ্যাটাক মানে রোড নাম্বার 30-তে চলে গিয়েছিল। তো সে কিভাবে জানতে পারলো যে রোড নাম্বার 30-তেও অ্যাটাক হবে? আর কোনো রাস্তা দেখতে না পেয়ে অজয় শাস্ত্রী সবকিছু কনফেস করে দেয় আদিত্যর সামনে যে কেন সে কেসারের জন্য কাজ করে। কারণ কেসার কোথায় থাকে কেউ জানে না, তার লোকেশন পেয়ে তাকে অ্যারেস্ট করার জন্যই অজয় শাস্ত্রী কেসারের জন্য কাজ করছিল। এতটুকু বলার সাথে সাথেই কেসারের লোক বম দিয়ে অজয় শাস্ত্রীর পুরো বিল্ডিং ব্লাস্ট করে দেয়। আদিত্য কোনো রকমে বিল্ডিং থেকে বের হয়ে যায়, কিন্তু অজয় শাস্ত্রীর এখানেই মৃত্যু হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই অমৃতা তার ভাই এবং বৌদিকে বলছে যে যাকে সে ছোটবেলা থেকেই ঘেন্না করত সেও চলে এসেছে তার জীবনে, যার চেহারা সে এই জীবনে কখনো দেখতে চায়নি, সে তাকেই ভালোবেসে ফেলেছে।
তখন অমৃতার বড় ভাই অমৃতাকে বলে, আদিত্য তোমার মা বাবাকে মারেনি, সে শুধু এখানে এসেছিল তোমার জীবন বাঁচাতে, আর আজ সে তোমাকে বাঁচিয়েছে। আমার মন বলে যে আদিত্য নির্দোষ। শুধু একবার মাথা ঠান্ডা করে নিজের মনের কথা শুনো অমৃতা, তাহলে তুমি তোমার সঠিক উত্তর পেয়ে যাবে। অন্যদিকে কেসার তার একটা লোককে দিয়ে অনেকগুলো নকল পাসপোর্ট বানাচ্ছিল এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। আদিত্য তখন কোনো রকমে কেসারের সেই লোকটাকে ধরে কেসারের আইডেন্টিটি পেয়ে যায়। আর তখন আমরা জানতে পারি যে কেসার আসলে আর অন্য কেউ ছিল না, পুলিশ অফিসার অজয় শাস্ত্রীই ছিল কিডন্যাপার কেসার। অজয় শাস্ত্রীর ছোটবেলা থেকেই পাওয়ারের সাথে সাথে একজন পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন ছিল। তখন একদিকে সে চুরি, ডাকাতি, মার্ডার, কিডন্যাপিং এসব করে সে হয়ে যায় পাওয়ারফুল একটা ক্রিমিনাল কেসার। আর অন্যদিকে তার ওই ছোটোমোটো ক্রাইম সলভ করে সে হয়ে যায় খুবই ইমানদার একজন পুলিশ অফিসার অজয় শাস্ত্রী। অজয় শাস্ত্রী আদিত্যকে বলে যে অনেক দিমাগ লাগিয়ে অনেক কষ্ট করে আমি আমার ডবল রুলের এই বিশাল সাম্রাজ্য সৃষ্টি করেছিলাম, কিন্তু আজ আদিত্যর জন্য আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। আদিত্যকে এর শাস্তি পেতে হবে। পরের সিনে দেখা যায় অমৃতা আদিত্যকে কল করে একটা জায়গায় মিলতে আসে। আর ঠিক তখনই কেসার আদিত্যকে কল করে বলে যে সব মানুষেরই একটা কমজোরি থাকে, আর তোমার কমজোরি তোমার সামনে দিয়ে আসছে। সাথে সাথেই কেসারের লোক আদিত্যকে একটা শুট করে অমৃতা আর ঐশ্বরিয়াকে গাড়িতে তুলে নিয়ে যায়। তারপর হোম মিনিস্টারকে কল করে কেসার অনেকগুলো টাকা দাবি করে। অমৃতার বড় ভাইও কেসারের কথা মতো সঠিক সময়ে টাকা দিয়ে দেয়, কিন্তু তারপরও কেসার তাদেরকে ছাড়তে চায় না। আদিত্য তখন কল করে কেসারকে বলে যে মারতে হলে আমাকে মার, তবুও তাদেরকে ছেড়ে দে। কেসার বলে, ছোটবেলায় আমি অমৃতার মা বাবাকে খুন করেছিলাম, কিন্তু বিনা দোষে তুমি 13 বছর জেল কেটে এসেছো। তাদের সাথে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও তুমি আমাকে মারার জন্য তখন থেকে এখন পর্যন্ত আমায় পাগলের মতো খুঁজতেছ, বারবার অমৃতার জীবনও বাঁচাচ্ছ। ইউ আর গ্রেট, তুমি একজন মহান ব্যক্তি। তাই শুধু তোমার জন্য আমি এদের মধ্যে একজনকে ছেড়ে দেব। এখন তোমরা ডিসাইড করো যে আমি কাকে ছাড়বো আর কাকে মারবো, আর না হয় আমি দুজনকেই মেরে ফেলবো। অনেক কষ্টের সাথে আদিত্য বলে যে ঐশ্বরিয়াকে ছেড়ে দিতে, কিন্তু হারামখোর কেসার ঐশ্বরিয়াকেই মেরে তার লাশ পাঠিয়ে দেয় বাড়িতে। তারপর কেসার আদিত্যকে কল করে বলে যে যখন নিজের ফেভারিট কেউর মৃত্যু হয় তখন কতটুকু কষ্ট হয় এটা বোঝানোর জন্যই আমি ঐশ্বরিয়াকে মেরেছি। আমারও এতটুকু কষ্ট হয়েছিল যখন আমাকে নিজের হাতেই আমার ফেভারিট ক্যারেক্টার অজয় শাস্ত্রীকে মারতে হয়েছে, তাও শুধু তোমার জন্য। এখন 12 ঘন্টার ভিতরে তুমি যদি আমাকে খুঁজে বের করতে না পারো তাহলে আমি অমৃতাকেও মেরে ফেলবো। কিন্তু আদিত্য এই 12 ঘন্টার ভিতরেই কেসারকে মেরে ফেলবে এই চ্যালেঞ্জ করে সে কেসারের যে লোকগুলো প্রথম কিডন্যাপ করতো তাদেরকে খুঁজতে শুরু করে। তারপর একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এরকম করতে করতে অবশেষে আদিত্য পৌঁছে যায় কেসারের লোকেশনে। তারপর শুরু হয় খুবই ভয়ানক একটা লাস্ট অ্যাকশন। অনেক সময় অ্যাকশন করে আর অনেক কষ্ট করে আদিত্য শেষে কেসারকে মেরে অমৃতাকে বাঁচিয়ে নেয়। আর এখানেই সিনেমার দি এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের মহেশ বাবুর ব্লকবাস্টার সিনেমা আদিতি? কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আমার অনেক 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 ধন্যবাদ।